আপনার পিঠ কেটে গেছে, কি করছেন নিজের সাথে? রুদ্র আটা মাখা থামিয়ে সামান্য ভ্রু কুচকে পেছন ফিরে চাইল। পর মুহূর্তে গম্ভীর গলায় বলে উঠল, তুমি করেছো? চিনি আকাশ থেকে পড়ল। অস্বাভাবিক স্বরেই বলে উঠল, কি? আমার দোষ দিচ্ছেন? কিন্তু বাক্যটা চিনি আর শেষ করতে পারল না। মুহূর্তের মধ্যেই তার মস্তিষ্ক বিদ্যুতের মতো খেলে গেল একটু আগের সেই অবাধ্য মুহূর্তগুলো। অসভ্য মানুষটার উগ্র আর আদিম আচরণের সময় চিনি নিজের তো তীব্র যন্ত্রণার আর আবেশেই মানুষটার পিঠ আঁকড়ে ধরে নখ বসিয়ে রেখেছিল। ছি, লজ্জায় চিনি নিজের মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো। মেয়েটা শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে নিজের লজ্জা ঢাকার জন্য বলল, সরুন, আমি বানিয়ে দিচ্ছি। রুদ্র চিনির দিক থেকে মুখ ফিরিয়ে আবার আটায় মনোযোগ দিল। নির্বিকার গলায় বলল, পারবে না, চুপ করে বসো। বড্ড কথা বলো তুমি। চিনি কিন্তু এত সহজে চুপ করে থাকার মেয়ে নয়। সে আর 3 বছর আগেই সেই অবোধ ভোলাভালা চিনি নেই, যাকে রুদ্র নিজের আঙ্গুলের ইশারায় যখন যেভাবে ইচ্ছে নাচাতো। চিনি এবার রুদ্রর একদম ভাপাসে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো এবং ঝাঁঝালো গলায় ফুঁসে উঠে বলল, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আপনি সরুন তো এখন এখান থেকে। আমি যখন বলেছি আমি করছি, তার মানে আমিই করব। পুরুষ মানুষ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করলে মোটেও শোভা পায় না। রুদ্র চিনির কথার কোনো উত্তর দিল না। মানুষটা আটামাখা শেষ করে দ্রুত হাতেই ছোঁয়ায় ছোটা গোল গোল ডো বানিয়ে ফেলল। তার পর মুহূর্তেই একটা ডো দিয়ে বেলুন পিঁড়িতে বেলতে বেলতে হঠাৎ বেশ কড়া গলায় ধমক দিয়ে বলল, একটা থাপ্পড় দেবো। মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। যাও, ঘরে যাও। রুদ্রের এই আকস্মিক ব্যবহারে চিনির কোমল মনে ভীষণ আঘাত লাগলো। মেয়েটার চোখ দুটো নিমিষেই জলে ভরে এলো। মানুষটা তবে সত্যিই বদলে গেছে। হয়তো চিনিকে সে আর একদমই পছন্দ করে না। অভিমান আর কষ্টে চিনি আর এক মুহূর্ত রান্নাঘরে রইল না। চোখের কোণে জলটুকু আড়াল করে চিনি হন হন করেই সেখান থেকে চলে এলো। এদিকে এসো। আমি খাবো না। রুদ্র বলল, খেতে হবে না, আসতে বলেছি আমি। চিনি ঘরে এসে কাপড় বদলেছিল। ওর খেয়ালই ছিল না পরনের কাপড় ততটা ভেজা ছিল তখন। চিনি খাট থেকে নেমে এলো। রুদ্র সোফায় বসে আছে, টেবিলে একটি প্লেটে ডিম ভাজি আর রুটি রাখা। চিনি রুদ্রের সামনে এসে দাঁড়ালো। রুদ্র গভীর দৃষ্টি ফেলে চিনির উপর থেকে নিচ পর্যন্ত সর্বাঙ্গ পরখ করলো। মানুষটার এমন গভীর দৃষ্টিতে নিজেকে একটু গুটিয়ে নিল চিনি। রুদ্র চিনির হাত টেনে ধরলো। এক লহমায় রুদ্রর কোলের উপরে এসে পড়লো চিনি। রুদ্র ধারালো স্বরে বলল, তোমার সমস্যা কোথায়? রুদ্র চওড়া কাঁধে ভর দিয়ে উঠতে নিল চিনি। তৎক্ষণাৎ চিনির সরু কোমরটা খামচে ধরল রুদ্র। চিনি চোখ বুঝে বড় সড়ো শ্বাস নিল। নিজেকে সামলে নিয়ে মেয়েটা রুদ্রর চোখের দিকে তাকালো। রুদ্র ভ্রু উঁচিয়ে চাইল। চিনি মিনমিনিয়ে বলল, আমি জানি না আমার কি দোষ, আমার কোথায় সমস্যা। তবে আমি শুধু এটাই বলবো, আমি সরি। ছেড়ে দিন আমায়, ঘুম পাচ্ছে আমার, ঘুমবো আমি। রুদ্রর হাতের বাঁধন আলগা করলো। চিনি দ্রুত উঠে দাঁড়ালো রুদ্রর কাঁধে ভর দিয়ে। রুদ্র একটু কারো রুটি ছিঁড়ে সঙ্গে ডিম নিল। এইটুকু মুখে পুরে কাঁধ উঁচিয়ে বলল, ঘুমাও, কাল চলে যাবো আমি। পেছন ঘুরে চিনি পালঙ্কের দিকে এগিয়ে এলো। এগোতে এগোতে ধরা গলায় বলল, আচ্ছা। খাওয়া শেষ করে রুদ্র লাগেজ থেকে নিজের ল্যাপটপটি বের করলো। 2001 সালে বাজারে আসা অ্যাপল কোম্পানির এই বিশেষ মডেলটির নাম পাওয়ারবুক G8। ধাতব রূপালী রঙের টাইটানিয়াম বডির এই ল্যাপটপটি এই আমলের অন্য সব মোটা ল্যাপটপের চেয়ে একদম আলাদা। মাত্র 1 ইঞ্চি পাতলা এই ল্যাপটপটিকে সবাই বলতো পোর্টেবল সুপার কম্পিউটার। রুদ্র আলতো করে ল্যাপটপের ঢাকনাটা তুলতেই ভেতরের কুচকুচে কালো কিবোর্ডটা চোখে পড়ল। স্ক্রিনটা চালু হতেই একটা হালকা আলো এসে পড়ল রুদ্রর গম্ভীর মুখে। তার ল্যাপটপের পেছনে অ্যাপেল লোগোটা অন্ধকারের মধ্যে সাদা আলোয় চক জলজল করে উঠল। ল্যাপটপটি চালু হওয়ার সাথে সাথেই এর ভেতরের কুলিং ফ্যানটা মৃদু শীষ কাটার মতো শব্দে ঘুরতে লাগলো। ঘরের পিনপতন নীরবতায় সেই শব্দটা বেশ পরিষ্কার শোনা গেল। তিনি ঘুরল রুদ্রর দিকে, দেখতে পেল ল্যাপটপের আলোয় রুদ্রর গম্ভীর মুখাবয়ব জলজল করছে। চিনির কেমন বুকে জ্বালা করলো। মেয়েটা ডান দিকে শুয়ে মাথায় বালিশ চাপা দিল। রুদ্র ইমেল চেক করতে বসলো। প্রায় 40+ ইমেলই সে জমা হয়েছে ইনবক্সে। সব গ্রিনউড মেমোরিয়াল হসপিটালের আর কয়েকটা ঢাকার বিভিন্ন বড় বড় হাসপাতাল থেকে।
গুরুত্বপূর্ণ ইমেলগুলো রিপ্লাই করলো রুদ্র। কাজ শেষে ল্যাপটপ বন্ধ করে ফ্রেশ হতে গেল। খাবারের প্লেটটা রান্নাঘরের এক কোণে রেখে রুদ্র ধীর পায়ে উপরে উঠে এলো। শোবার ঘরের দরজা একদম আলতো করে কোনো শব্দ না করেই আটকে দিল সে। নিজের চিরচেনা স্বভাবসুলভ ভঙ্গিতে সিল্কি চুলগুলোর ভেতরে একবার আঙুল চালিয়ে দিয়ে চুলগুলোকে কপালের উপর থেকে সরালো। মানুষটার অবয়বে চরম ক্লান্তি স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। রুদ্র আস্তে আস্তে হেঁটে এসে খাটের পাশে দাঁড়ালো, তারপর বিছানায় বসলো। বিছানার এক কোণে চিনি সুতি কাঁথাটা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। মেয়েটা এতক্ষণ নীরব কান্নাকাটি করে গভীর ঘুমে তলিয়ে গেছে। রুদ্র চোখ থেকে চশমাটা খুলল, তারপর সেটাকে সযত্নে খাটের পাশে টেবিলটার উপরে রাখলো। চশমাটা রাখতেই হঠাৎ পিঠের কথা মনে পড়ে গেল তার। রুদ্র দেরি না করে পরনের ধবধবে সাদা শার্টের বোতামগুলো একে একে আলগা করলো এবং শরীর থেকে শার্টটা খুলে নিল। শার্টটা হাতে নিয়ে উল্টো করে ধরতেই তার নজর এলো পিঠের দিকে সেই রক্তের লালচে ছোপ। দাগগুলো দিয়ে তাকিয়ে রুদ্র ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি রেখা ফুটে উঠল। শার্টটা সরাতেই রুদ্রর নিয়মিত ব্যায়াম করা সুগঠিত ও চওড়া পুরুষালী শরীরটা আবছা আলোয় ভেসে উঠল। মানুষটা চিনির দিকে একবার তাকালো, তারপর নিজের কপালে 2 আঙ্গুল ঠেকিয়ে আলতো করে স্লাইড করে এক অদ্ভুত তৃপ্তির নিঃশ্বাস ফেলল। খাট থেকে উঠে গিয়ে আলমারি থেকে একটা আরামদায়ক কালো টি শার্ট বের করে গলিয়ে নিল নিজের শরীরে। বিছানায় এসে শুয়ে পড়ার পর রুদ্রর কেন যেন খালি খালি ঠেকল। মানুষটা এক টানেই চিনিকে নিজের একদম কাছে বুকের উপরে এনে ফেলল। চিনির মুখের উপর থেকে কাঁথাটা আলতো করে সরিয়ে দিল, যাতে মেয়েটার দম আটকাতে না পারে। চিনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কিছুই টের পেল না, তবে অভ্যাসবশতই ঘুমের ঘোরে নিজের নরম ঠোঁট দুটো উল্টে রুদ্রের চওড়া ও তপ্ত বুকে মুখ গুজে দিল। রুদ্র অত্যন্ত আস্তে চিনির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর এভাবেই একসময় নিজের চোখ দুটো বুঝে গভীর ক্লান্তিহীন ঘুমে তলিয়ে গেল ডক্টর রুদ্র। পরদিন সকালে বসার ঘরে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হলো। রুদ্রর মা দিলারা বেগম ছেলেকে জড়িয়ে ধরে রীতিমতো কান্নাকাটিতে জুড়ে দিয়েছেন। মায়ের মন তো কোনো যুক্তিই মানতে চায় না। তিনি রুদ্রর মুখটা 2 হাতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে ফুপিয়ে উঠলেন। কেমন শুকিয়ে গেছিস দেখ আব্বু, ওখানে কি তোকে কেউ ঠিক মতো খেতে দেয় না? রুদ্র মায়ের এই অতিরিক্ত ব্যাকুলতা দেখে মনে মনে হাসল, তবে মুখে একরাশ গম্ভীর্য ধরে রাখলো মানুষটা। সে মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত স্বরে বলল, এত কান্নাকাটি কেন করছেন আম্মা? আমি আপনাদের সামনে একদম সুস্থ সবল দাঁড়িয়ে আছি। বিদেশে একটু একটু খাটো নিতে হবে, তা বলে এতটা ভেঙে পড়তে হবে কেন? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন যে আপনার ছেলে অক্ষত অবস্থায় ফিরে এসছে। পাশেই সোফায় বসে পত্রিকা পড়ছিলেন রুদ্রর বাবা মোশাররফ সাহেব। তিনি এতক্ষণ চুপ করে চশমার উপর দিয়ে স্ত্রীর কর্মকাণ্ড দেখছিলেন। এবার পত্রিকাটা টেবিলে নামিয়ে রেখে গম্ভীর কিন্তু স্নেহমাখা গলায় ছেলেকে উদ্দেশ্য করে বললেন, আম্মা তো তোর ভালোর জন্যই বলেছে রুদ্র, কিন্তু তুই আসার ব্যাপারে এতটা দেরি কেন করলি? আর প্রবাসে গিয়ে তো আমাদের পুরোই ভুলেই গিয়েছিলি, একটু ফোন কল করারও সময় পাস নাই। আমরা যে কতটা দুশ্চিন্তায় দিন কাটিয়েছে তা কি একবারও ভেবেছিস? আব্বুর গভীর অভিমানী কথাগুলো শুনে রুদ্র শান্ত চোখে কিছুক্ষণ মোশাররফ সাহেবের দিকে চেয়ে রইল। তারপর একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলে সোফায় বাবার মুখোমুখি এসে বসলো। রুদ্র ধীর গলায় বলল, আমেরিকার হসপিটালে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর শেষ মুহূর্তের কিছু অফিসিয়াল জটিলতা ছিল আব্বু। তাছাড়া নতুন একটা কনসালট্যান্ট চুক্তিতে সাইন করতে হলো, যে কারণে কয়েকটা দিন বেশি লেগে গেছে। আর ফোন করার কথা বলছেন, গ্রিনউড হসপিটালের দায়িত্ব নেওয়ার পর দিন রাতের কোনো হিসাব ছিল না। কখনো ওটি দিয়ে কখনো এমার্জেন্সিতে দৌড়াতে হতো। তবে হ্যাঁ, আপনাদের সঙ্গে যোগাযোগ কম হয়েছে, এটা আমার ব্যর্থতা। আই এম সরি ফর দ্যাট। ছেলের মুখে এমন শটান দুঃখ প্রকাশ শুনে মোশাররফ সাহেবের ভেতরের সবটুকু কঠিন অভিমান এক লহমায় গলে জল হয়ে গেল। তিনি চশমাটা টেবিলের উপরে রেখে ছেলের চওড়া কাঁধে একটা হাত রাখলেন। চরম মায়ায় বললেন, থাক, আর দুঃখ প্রকাশ করতে হবে না। চোখের সামনে তোকে অক্ষত দেখতে পারছি, এটাই এই বুড়ো বাপের জন্য অনেক বড় শান্তি। ঠিক এই মুহূর্তেই দোতলার সিঁড়িতে হালকা পায়ের শব্দ শোনা গেল। বসার ঘরে উপস্থিত 3 জোড়া চোখ এক যোগেই সিঁড়ির দিকে তাকালো। সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নেমে আসছে চিনি। লাল জামায় চিনিকে একদম লাল টুকটুকে পুতুলের মতো লাগছে।
মাত্র ঘুম থেকে উঠেছে বিধায় ওর দুখানা গাল সামান্য ফুলে ফেপে আছে, যেখানে উজ্জ্বলতা এসে ভর করেছে। নিচে নেমে দিলারা বেগমের গা ঘেঁষে দাঁড়ালো চিনি। ইতিমধ্যেই নিজের ঠোঁটের কোণে সুন্দর ও মায়াবী একটি হাসি ফুটিয়ে তুলেছে সে। শুভ সকাল আম্মু। দিলারা বেগম পরম স্নেহে হেসে উত্তর করলেন। শুভ সকাল মা। চিনি এবার মোশাররফ সাহেবের দিকে তাকিয়ে বলল। শুভ সকাল আব্বু। মোশাররফ বললেন, শুভ সকাল, এদিকে এসো তো। চিনি ধীর পায়ে এগিয়ে যেতে যেতে আর চোখে রুদ্রের দিকে একবার তাকালো। রুদ্র সোফায় হেলান দিয়ে খবরের কাগজ ধরে বসে আছে। মোশাররফ সাহেব চিনিকে উদ্দেশ্য করে বললেন, চন্দ্রিমা টেলিফোন করেছিল, তোমার ফোনটা কোথায়? চিনি মনে মনেই চমকে উঠল। ফোন? ইস, ফোনটার কথা তো ওর একদমই খেয়াল ছিল না। ওটা তো গতকাল রাতে মুষলধারা বৃষ্টির মাঝে রুদ্রর পায়ের কাছে আছাড় খেয়ে পড়েছিল। চিনি এখন কি বলবে ভেবে পেল না। ঠিক তখনই রুদ্রর গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। মানুষটা খবরের কাগজ থেকে চোখ না তুলেই নির্বিকার গলায় বলল, রিপেয়ারিং করতে হবে। মোশাররফ সাহেব আর কোনো প্রশ্ন করলেন না। তিনি চিনের আমতা আমতা করা মুখের দিকে তাকিয়ে স্নেহময় একটা হাসি দিয়ে বললেন, ফোন ঠিক না হলে আরেকটা নতুন ফোন কিনে দিব আব্বু। এখন মিষ্টি করে হাসি দাও তো দেখি আম্মু। আব্বুর এমন প্রশ্রয় মাখা কথায় চিনি মুচকি হেসে উঠল। দিলারা বেগম এতক্ষণে রান্নাঘরে চলে গেছেন। তিনি রান্নাঘর থেকে চিনিকে উদ্দেশ্য করে ডেকে উঠলেন, আমার ফাঁকিবাজে রাজকন্যা, পড়তে যাবেন নাকি লাঠি নিয়ে আসবো? চিনি সিঁড়ির দিকে পা বাড়িয়ে ওপরে উঠে যেতে যেতে মুখ বাঁকিয়ে বলল, যাচ্ছি তো মা। উফ। দিলারা বেগমকে ডাকার কোনো ঠিক ঠিকানা নেই চিনির। এই মেয়ে কখনো তাকে আম্মু বলে, কখনো মা, আবার কখনো বা মামুনি বলে ডেকে বসে। রুদ্র ধীর পায়ে রুমে ফিরে এলো। মানুষটা সকালে একটু দৌড়াতে বের হয়েছিল, তাই পরনে এখনো একটা সাদা ট্রাকিং প্যান্ট আর গেঞ্জি। ঘরে ঢুকেই সে দেখলো চিনি খাটের উপরে পড়ার টেবিল সাজিয়ে বই খাতা এলোমেলো করে বসে আছে, কিন্তু চিনির বসার ভঙ্গি আর অবয়বে এক চরম অস্বাভাবিকতা রুদ্রর অভিজ্ঞ চোখে এড়ালো না। রুদ্র কোনো কথা না বলে আলমারি থেকে নিজের জামা কাপড় বের করে নিল। তারপর তোয়ালেটা কাঁধে ফেলে ওয়াশরুমে গেল গোসল করতে। চিনির পক্ষে এই ঘরে বসে পড়া কোনোভাবেই সম্ভব নয়। রুদ্রের এই চৌহদ্দির মধ্যে থাকলে তার শ্বাস আটকে আসে। ভেতরটা দুমড়ে মুচড়ে এক তীব্র কষ্ট এসে ভর করে, কাছে পেয়েও না পাওয়ার কষ্টে। চিনির চোখ থেকে টপটপ করে দুফোঁটা তপ্ত অশ্রু খাতার উপরে গড়িয়ে পড়ল। মেয়েটা আর এক মুহূর্ত সেখানে বসলো না। জলদি বই খাতা গুটিয়ে নিয়ে সে চিলেকোঠার ঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর রুদ্র গোসল শেষ করে ধবধবে কালো শার্ট আর প্যান্ট পরে বেরিয়ে এলো। শার্টের সবগুলো বোতাম এখনো খোলা, যার ভেতর দিয়ে তার সুগঠিত ও চওড়া বুকটা আংশিক উন্মুক্ত। চিনিকে ঘরে দেখতে না পেয়ে মানুষটার চেহারা কিঞ্চিত শক্ত হয়ে উঠল। রুদ্র কিছু দরকারি ডকুমেন্ট বের করার জন্য টেবিলের ড্রয়ারটা টানল। ঠিক তখনই তার নজরে এলো ড্রয়ারের এক কোণে পড়ে থাকা ছোট্ট একটি ডায়েরি। ডায়েরির প্রচ্ছদের উপরে বড় বড় করে চিনির হাতের অক্ষরে লেখা, অথচ সে আমায় চাইল না। রুদ্রর ভ্রু কুঁচকে গেল। সে কৌতূহল সামলাতে না পেরে দ্রুত হাতে ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলো। আর তখনই তার চোখের সামনে ভেসে উঠল চিনির নিজের হাতে লেখা এক বিষাদময় দিনলিপি। 2000 সালে 14 এপ্রিলের পাতায় চিনি লিখেছিল, সময়টা তখন 2000 সাল, এপ্রিলের 2 তারিখ। বিকেলের দিকে আমি একা একটু হাঁটতে বেরিয়েছিলাম। ঠিক তখনই আনুমানিক 28 বছর বয়সী এক আধুনিকা মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। মেয়েটার নাম ছিল মালা। মালা নামের মেয়েটা আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলো যে আমার স্বামী রুদ্রর সাথে তার দীর্ঘদিনের গভীর প্রেমের সম্পর্ক। কিছু ভুল বোঝাবুঝি আর জেদের কারণে উনি নাকি তড়িঘড়ি করে আমায় বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছেন। আমি প্রথমে মালার কোনো কথাই বিশ্বাস করতে চাইনি। আমি তীব্র অহংকার নিয়ে তার সব কথা উড়িয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু মালা যখন আবার শুরু করলো, ওরা দুজন নাকি ঢাকার একই হসপিটালে ডাক্তার হিসেবে কর্মরত ছিল এবং এক বাসাতেই আমার স্বামী আর সে রাত কাটাতেন, তখন আমার পায়ের তলার মাটি কেঁপে উঠেছিল। আমি তবুও বিশ্বাস করিনি, সত্যিই করিনি। মালা তখন ফিক করে একটা তার ছেলের হাসি দিয়ে শুধিয়েছিল, রৌদ্র তোমাকে ফোন করে না, খোঁজ নেয় না? আমি থতমত খেয়ে গিয়েছিলাম। কি বলতাম তাকে? উনি তো দেশ ছাড়ার পর একটাবারের জন্যও আমায় কল করেননি। তাই আমি নিজের লজ্জা লুকাতে বলেছিলাম বাসায় লাস্ট কল করেছে 5 মাস আগে। মালা তখন বিষাক্ত হেসে বলেছিল, এদিকে দেখো, আমার সাথে রৌদ্রের প্রতিদিন কথা হয়। ও আমাকে কথা দিয়েছে দেশে ফিরে তোমাকে ডিভোর্স দিয়ে
আমাকে দ্বিতীয় বিয়ে করবে। ও তো গতকালও আমাকে ফোন দিয়ে বলল গ্রিনউড মেমোরিয়াল হসপিটালে ও নাকি চিফ মেডিকেল অফিসার। ওর অনেক সাফল্য। 1998 সালে ও ওই হসপিটালে গেছে। মালা ওনার এমন কিছু ব্যক্তিগত কথা বলেছিল যা বাইরের কারো জানার কথা নয়। আমি তবুও মনকে সান্ত্বনা দিয়েছিলাম, নিজেকে বুঝিয়েছিলাম সবটাই মিথ্যে। কিন্তু তার ঠিক 5 দিন পর খবরের কাগজে যখন বড় বড় অক্ষরে আন্তর্জাতিক পাতায় ছাপা হলো আমেরিকার নামকরা গ্রিনউড মেমোরিয়াল হসপিটালের চিফ মেডিকেল অফিসার হিসেবে 1998 সালে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি ডক্টর রুদ্র শিকদার, এবং তিনি গ্রিনউড মেমোরিয়াল হসপিটালকে শূন্য থেকে আজকের এই সফল অবস্থানে দাঁড় করিয়েছেন তিলে তিলে, তখন আমার বিশ্বাসের শেষ দেয়ালটুকু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। মালার বলা প্রতিটা কথাকে আমার কাছে ধ্রুব সত্য বলে মনে হয়েছিল। আমি তখন পাথর হয়ে গিয়েছিলাম, তীব্র শোকে বোধহয় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। পরে যখন চোখ খুললাম আম্মুকে আমার পাশে বসা দেখেছিলাম। তিনি বলেছিলেন আমি নাকি মাথা ঘুরে উঠোনে পড়ে গিয়েছিলাম। উনি না বলে চলে যাওয়ায় আমার যেটুকু অভিযোগ ছিল তা হয়তো কেটে যেত, কিন্তু এই চরম প্রতারণা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তাই এই মানুষটাকে আমি আমি মনে মনে তীব্র ঘৃণা করি, ভীষণ ভীষণ ঘৃণা করি। রুদ্র ডায়েরিটা প্রচণ্ড ক্ষোভে আর উত্তেজনায় নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরল। মানুষটার হাতের রগগুলো রাগে দপদপ করছে। ঠিক তখনই দরজার কাছ থেকে একটি মৃদু শব্দ হলো। রুদ্র ঝট করে দরজার দিকে তাকাতেই দেখল যিনি দরজায় চৌকাঠে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার নিষ্পাপ চোখ দুটো স্থির হয়ে আছে রুদ্রর হাতের মুঠোয় থাকা ওই ডায়েরিটার দিকে। চিনির বুঝতে বাকি রইল না যে তার জীবনের সবচেয়ে বড় গোপন ক্ষত আর অন্ধকারের দলিলটা এই পাষাণ লোকটা পড়ে ফেলেছে। এক তীব্র লজ্জায় আর অপমানে মেয়েটার চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ল। ধরা পড়ে যাওয়ায় চিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানো না। চোখের জল হাত দিয়ে আড়াল করে সে জলদি ওখান থেকে চলে যেতে নিল। কিন্তু রুদ্র ডায়েরিটা এক ঝটকায় টেবিলের উপরে ফেলে দিয়ে বাঘের মতো দ্রুত গতিতে এগিয়ে গিয়ে চিনির হাতটা খামচে ধরল। তারপর প্রায় টেনে হিঁচড়েই অভিমানী মেয়েটাকে নিজের ঘরের ভেতরে নিয়ে আসলো। রুদ্রর পুরো শরীর তখন রাগে আর ক্ষোভে ফুঁসছে। চিনি একদম জড়সড় হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল। রুদ্র এক হাতে ঘরের দরজাটা দড়াম করে আটকে দিল। তারপর বড় মুহূর্তেই চিনিকে শক্ত করে দরজার কাঠের পাল্লার সাথে চেপে ধরল। আচমকা এই ধাক্কায় চিনি নিজের ওষ্ঠজোড়া শক্ত করে চেপে ধরে চোখ দুটো বুজে ফেলল। আর চিনির বন্ধ চোখের কোণ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। রুদ্র নিজের এক হাত দরজার গায়ে ঠেকিয়ে অন্য হাতটা দিয়ে চিনির ধনুকের মতো সরু কোমরটা ভীষণ শক্ত করে খামচে ধরল। পুরুষালী হাতের অতর্কিত ও উগ্র ছোঁয়ায় চিনি পুরো শিউরে উঠল। তার সারা শরীর কাঁপতে লাগলো। রুদ্র চিনির কান্নারত মুখের দিকে কয়েক মুহূর্ত তৃষ্ণাত্মক চোখে চেয়ে রইল। তারপর নিজের মুখটা চিনির ফর্সা মুখের একদম কাছে নিয়ে এলো। চিনির চোখের নিচে নিজের সিগারেটে পোড়া তপ্ত ঠোঁট জোড়া ঠেকিয়ে সে আলতো করে একবার ডান চোখের জল শুষে নিল, আর পর মুহূর্তেই অন্য পাশে ঝুঁকে বাম চোখের অশ্রুটুকুও নিজের ওষ্টা ধরে মেখে নিল। তীব্র আবেশেই চিনির নিঃশ্বাস তখন বন্ধ হওয়ার উপক্রম। ঠিক তখনই রুদ্র চিনির কানের লতির কাছে নিজের ঠোঁট ঠেকিয়ে অত্যন্ত নিচু স্বরে ফিসফিসিয়ে বলল, জন, লেট মি এক্সপ্লেন। এত বছর পর রুদ্রর মুখে নিজের জন্য এই বিশেষ সম্বোধন আর ভীষণ আকুলতা শুনে চিনি দ্বিগুণ জোরে কেঁপে উঠল। মেয়েটা নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। চিনি তার কাঁপা কাঁপা ঠোঁট দুটো সামান্য ফাঁক করে অবশ গলায় শুধু একটি অস্ফুট শব্দই উচ্চারণ করতে পারল। চিনির নরম কোমর থেকে নিজের শক্ত হাতটা আলগা করলো রুদ্র। তবে মেয়েটাকে এক চুলও নড়তে দিল না, বরং নিজের দীর্ঘ চওড়া দুখানা হাত দরজার কাঠের উপরে সজোরে ঠেকিয়ে চিনিকে নিজের শরীরের খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলল। রুদ্র নিজের মুখটা চিনির বিষণ্ণ মুখের একদম কাছাকাছি নামিয়ে আনলো। মেয়েটার চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে আছে। রুদ্র অত্যন্ত নিচু স্বরে ডাকলো, চেনে? চিনি নিজের কাঁপতে থাকা চোখের দীর্ঘ পাপড়ি দুটো নিচের দিকে নামিয়ে রাখলো। নিচের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে অবশ গলায় কোনো মতে বলল,
রুদ্র চিনিয়ে থমকে থাকা গোলগাল ফর্সা মুখে আলতো করে নিজের তপ্ত নিঃশ্বাসে ফু দিল। রুদ্র নিঃশব্দ স্বরে বলল, কিপ ইউর আইজ অন মি। চিনি বাথরুমের মতো চোখ তুলে তাকালো রুদ্রের ধারালো চোখের দিকে। রুদ্রর সুগঠিত পুরুষালী অবয়বে চরম ক্ষোভ। মানুষটা চিনির চোখের দিকে স্থির দৃষ্টি রেখে বলতে শুরু করলো, দ্যাট বাস্টার্ড পিস অফ শিট। ডক্টর মালা ঢাকা মেডিকেল একজন থার্ডলেস গাইনি ডক্টর। ওর ওই সাইকটিক অবসেশনকে ডক্টর রুদ্র শিকদার কোনোদিন থুতে ফেলার যোগ্যও ভাবেনি। হার ফিলিংস আই স্পিড অন দ্যাট পিস অফ শিট। বাট প্রবলেমটা কোথায় হয়েছিল? আই আন্ডারস্ট্যান্ড। 2000 সালে মার্চের 18 তারিখ ঢাকা মেডিকেলের ডিরেক্টর যখন অফিসিয়াল কাজে আমায় কল করেন, তখন আমার কেবিনে আমেরিকার ডক্টর হ্যারিসন উপস্থিত ছিলেন। কথার পিঠে আমি ওনাদের ক্লিয়ারলি রিমাইন্ড করে দিয়েছিলাম, আই এম ম্যারিড, দেশে আমার একটা বউ আছে। হ্যারিসন স্যার কথার প্রসঙ্গে ডিরেক্টরকে বলেছিলেন আমি কতটা জিনিয়াস আর কিভাবে গ্রিনউড হসপিটালের চিফ ডিরেক্টর হয়েছে। ডিরেক্টর আমাকে নিয়ে এতটা ব্লাইন্ড প্রাউড ছিলেন যে হাসপাতালের সব কলিগদের কাছে তিনি আমার এই টপ লেভেল সাকসেসর বিয়ের খবরটা বেশ রসিয়ে রসিয়ে বলেছিলেন। আই পন্টার and devouring that news. The trashy bitch, Dr. Mala began waving her pathetic illusions. আমাদের ঠিকানা খুঁজে বের করে মালার মতো সস্তা মেয়ের কাছে বাঁ হাতের খেলছিল। এখানে এসে কাউকে জিজ্ঞেস করলে যে কেউ বলে দেবে রুদ্র বউকে। এপ্রিলের 2 তারিখও হয়তো নিখুঁত ছক কষেছিল যাতে সব কটাকে একটা কোইন্সিডেন্স মনে করা হয়। কিন্তু আমার ধারণা ও কুকুরের মতো দিনের পর দিন আমাদের বাড়ির সামনে ওত পেতে থাকতো। নতুবা তোমার মতো ঘরগুলো মেয়ের সাথে ও নির্জন রাস্তায় দেখাও অসম্ভব। খবরের কাগজের ওই নিউজটা ছিল ওর বিষাক্ত চারের একটা অংশ। বিদেশের মাটিতে আমার সাকসেস নিয়ে মতামত ছিল রিপোর্টারদের জন্য সোনার ডিম পাড়া হাঁস। অ্যান্ড ওখানেই ডক্টর মালার গুটি চেকমেট হয়েছিল। পক্ষান্তরে তুমি আমাকে ঘৃণা করতে শুরু করলে, বাট ইটস ফাইন। আমি আমার সম্পত্তিতে কোনো দোষারোপ করব না। রুদ্রর মুখে নিখুঁত বিশ্লেষণ শুনে চিনির চোখ দুটো স্বস্তিতে বুঝে আসতে চাইল। মেয়েটা অত্যন্ত কোমল স্বরে শুধালো প্রথমবারের মতো, তাহলে আপনি কেন গতকাল দ্বিতীয় বিয়ে কথা বলেছিলেন? চিনির সরল প্রশ্নটা শুনে রুদ্রর গম্ভীর নিষ্ঠুর ঠোঁটের কোণে গাঢ় হাসি রেখা ফুটে উঠল। রুদ্রকে এভাবে হাসতে দেখে চিনি নিজের বড় বড় হরিণী চোখ জোড়া আরো বড় করে অবাক করে তাকিয়ে রইল। এই ভয়ঙ্কর রাশভারী মানুষটা এভাবে হাসতেও পারে? রুদ্র চিনির সেই হাঁ হয়ে যাওয়া মুখের দিকে চেয়েই বলল, লাক সবসময় আমাদের সাপোর্ট করবে না। দ্যাট ওয়াজ ফাকিং কোইন্সিডেন্স। আমাদের তাড়াহুড়ো বিয়ের সময় আমি আর আমার পরিবার কি সিদ্ধান্ত নিয়েছিলাম? কথা ছিল আমি বিদেশ থেকে ফিরলে সামাজিকভাবে জাঁকজমক করে আমাদের আবার বিয়েটা হবে, রাইট? আমার ঘরের বউকে আমি কোনো মূল্যে চুকিয়ে রাখবো না। তাকে সারা বিশ্বের সামনে রাজকীয় মর্যাদায় প্রেজেন্ট হতে হবে। অ্যান্ড সেই গ্র্যান্ড সোশ্যাল অনুষ্ঠানটাকে আমি তোমার সামনে একটু টুইস্ট করে দ্বিতীয় বিয়ে বলেছে। ডক্টর রুদ্র শিকদার অন্য কোনো নারীর নাম উচ্চারণ করতেও ইন্টারেস্ট ফিল করে না। রুদ্রর ভয়ঙ্কর সুন্দর স্বীকারোক্তিটি শোনার পর চিনির ফোলা ফোলা বিষণ্ণ মুখটায় আস্তে আস্তে সুখের আলোয় আলোকিত হয়ে উঠল। তার মানে রুদ্র অন্য কারণ নয়, রুদ্র শুধুই ওর। হঠাৎ রুদ্র চিনির ঘাড়ের পেছনে নিজের শক্ত হাত গলিয়ে দিয়ে মেয়েটাকে নিজের বুকের সাথে একদম পিষে ফেলল। তারপর চিনির কপালে নিজের তপ্ত ও তৃষ্ণার্ত ওষ্ঠজোড়া চেপে ধরে এক গভীর দীর্ঘ ও প্রাণঘাতী চুমু এঁকে দিল। তীব্র এক পরম আবেশে আর ভালো লাগায় চিনি নিজের চোখ দুটো বুঝে রুদ্রর বাহুবন্ধনে হারিয়ে গেল। রুদ্র এবার মুখটা সামান্য উঁচিয়ে চিনির কানের লতির কাছে নিজের ঠোঁট ঠেকিয়ে অত্যন্ত নিচু ঠান্ডা ও সাইকো স্বরে ডাকলো, মিসেস শিকদার। চিনি অবশ গলায় উত্তর দিল, রুদ্রর গলার স্বর এক লহমায় বদলে চরম হিংস্র ও পিশাচিক রূপ নিল। সে তাতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, ডক্টর মালা ইজ এ ডেড ওম্যান ওয়াকিং। আই উইল ব্যারি হার অ্যালাইভ। তোমার হাজব্যান্ডের ক্যাপাবিলিটি কত ডেঞ্জারাস তা তুমি ধারণা করতে পারবে না। 20-30টা বডি গুম করে দেওয়া রুদ্র শিকদারের বাঁ হাতের খেল। ওই বাস্টার্ড বেজ নিজে এসে তোর পায়ে ধরে নিজের সব অপরাধ স্বীকার করবে। আমি ওর জ্যান্ত চামড়া ছিঁড়ে নেব। চেনে আমার ওয়াইফকে এতগুলো দিন কষ্ট দেওয়ার জন্য আই উইল কিল হার মার্সিলেসলি। আই উইল কাট হার ইনটু পিসেস। রুদ্রের মুখের এমন পৈশাচিক ও খুনি মানসিকতার কথা শুনে চিনি আতঙ্কে শিউরে উঠল। মানুষটার চোখ দুটো এখন হিংস্র জানোয়ারের মতো চলছে। চিনি নিজেকে আর রুদ্রকে সামলানোর জন্য নিজের 2 হাত দিয়ে রুদ্রের চওড়া বুকে সজোরে আঘাত দিয়ে সরিয়ে দিতে গেল।
কিন্তু অমনি মানুষটার শার্টের বোতাম খোলা, উন্মুক্ত ও তপ্ত পুরুষালী বুকে চিনির কোমল হাত দুটো লেপতে গেল। তাড়াহুড়োয় চিনি সেটা খেয়াল না করলেও রুদ্রর তীক্ষ্ণ ও শকুনি চোখ ঠিকই সেখানে আটকে গেল। রুদ্র নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে চিনির ওই আবদ্ধ হাতের নরম ছোঁয়ায় তীব্র মাদকতা উপভোগ করতে লাগলো। চিনি রুদ্রর ভয়ঙ্কর চোখের দিকে তাকিয়ে ভয়ার্তক ও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দোহাই আপনার, এমন ভয়ঙ্কর কিছু করবেন না। রুদ্র চিনির কোমরের নরম মাংসে নিজের আঙুলগুলো বাঘের নখের মতো শক্ত করে চেপে ধরে হাড় কাঁপানো শীতল গলায় বলল। আই উইল। চিনি ঢোক গিলল। না। রুদ্র তেজের সাথে বলল। হ্যাঁ। চিনি আবারও বলল, করবেন না। রুদ্র হঠাৎ মাদকতা মেশানো কণ্ঠে বলল। শ্শ্। চিনির হৃদস্পন্দন তেজ হলো। রুদ্র ফিসফিস করে বলল। গিভ মি আ কিস। রুদ্রকে কেমন যেন পাগলাতে ঠেকলো চিনির কাছে। মানুষটা ঠিক গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। গোটা জীবন পার করে দিলেও চিনি কোনোদিনও রুদ্রকে পুরোপুরি বুঝতে পারবে না। রুদ্র ভ্রু কুঞ্চিত করে তীব্র চাহনিতে চেয়ে রইল। চিনি থরথর করে কেঁপে উঠে নিজের লজ্জা ঢাকতেই যেন হুট করেই বলে বসলো, কাছে আসুন, দিচ্ছি। চিনির এমন সোজাসাপটা কথায় রুদ্রর চোখ মুখ অদ্ভুত নেশায় রাঙা হয়ে উঠল। অসভ্য মানুষটা নিজের তৃষ্ণার্ত অধৈর্যরা চিনির ঠোঁটের খুবই সন্নিকটে নামিয়ে আনলো। চিনি হাঁসফাঁস করতে লাগলো বুকের ভেতরে। রুদ্র আলতো করেই নিজের গালটা এগিয়ে দিল। চিনি যেই নিজের কাঁপতে থাকা ঠোঁট দুটো এগিয়ে আনলো, অমনি চুম্বকের মতো রুদ্র চিনির ঠোঁট দুটো নিজের ওষ্ঠপুরে আটকে ধরল। মেয়েটাকে চুমু দেওয়ার কোনো সুযোগই না দিয়ে চিনি 2 পা পিছিয়ে দরজার কাঠের উপরে পিঠ ঠেকালো। রুদ্র অদম্য গতিতে শুষে নিতে লাগলো চিনির ওষ্ঠের সুধা। চিনি খানিক নড়ে উঠতেই রুদ্র তার রেশমি চুলগুলো মুঠোয় খামচে ধরে মেয়েটাকে নিজের সাথে লেপ্টে নিল। চিনি একদম নেতিয়ে পড়ল রুদ্রর শক্ত পুরুষালী শরীরের উপরে। বেশ কিছুক্ষণ পর রুদ্র চিনির রক্তিম নাকে একটা আলতো চুমু খেয়ে তাকে ছেড়ে দিল। চিনি তখনও রুদ্রর বুকেই লেপ্টে রইল। সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছে সে। রুদ্র নিজের বুড়ো আঙুল দিয়ে নিজের ভেজা ঠোঁটটা মুছল। চিনি কোনো মতেই নিজেকে সামলে নিয়ে রুদ্রর শার্টের গলার খামচে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছেন। রুদ্র বাঁকা হেসে নিজের আঙুল দিয়ে চিনির ঠোঁটের কোণ মুছে দিল। অতঃপর চিনির ঠোঁটের দিকে ইশারা করে ফিসফিসিয়ে বলল, এই ঠোঁটে কি আছে? চিনি চোখ ছোট করে বড় বড় নিঃশ্বাস নিতে নিতেই বলল, কিছু না। এক্ষুনি যদি আবার আবার আপনি আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ান, তাহলে আমি এবার মরেই যাব। রুদ্র চিনির ঠোঁটের উপরে নিজের তর্জনী রেখে মেয়েটিকে থামিয়ে দিল। গম্ভীর স্বরেই শুধালো, আমারটা কোথায়? কি? আমার চুমু কোথায়? পালিয়ে গেছে আপনার জন্য। চিনি মুখ ঘুরিয়ে নিতে চাইলো। রুদ্র চিনির ঠোঁট দুটো এক হাতে শক্ত করে চেপে ধরে ধমকের সুরেই বলল। চুপ। চিনি চোখ বন্ধ করে কাঁপতে থাকা ওষ্ঠ মিলিত করল। আম্মু, আম্মু ডাকছে, আমায় ছেড়ে দিন। হুম। রুদ্রর জেদি জবাব চিনি শক্ত করে ঢোক গিলল। যে কোনো মূল্যে এখান থেকে চলে যেতে হবে, না হলে এই লোকটা আবার কি অঘটন ঘটিয়ে বসবে তা চিনি নিজেও জানে না। চিনি এবার মিষ্টি সুরে আকুতি জানালো, আপনি আমার ভালো স্বামী না? যেতে দিন, একটু একটু যেতে দিন। রুদ্র দরজার ছিটকিনিটা এক ঝটকায় খুলে দিয়ে চিনির কাছ থেকে এক কদম সরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, গো। ছাড়া পেয়ে চিনি একদম খাঁচামুক্ত পাখি। মেয়েটা এক দৌড়ে চিলেকোঠায় গিয়ে ঘরের দরজাটা আটকে দিল। আয়নায় নিজের ফুলো ঠোঁট আর লাল হয়ে যাওয়া মুখটা দেখে নিজের অজান্তেই হাত দিয়ে মুখ ঢাকলো চিনি। মনে মনে ভাবলো, কি লজ্জা কি লজ্জা। এই অসভ্য বেহায়া মানুষটার সাথে চিনি এবার সংসার করবে কিভাবে? ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কিছুক্ষণ হলো। শ্রাবণীর এই অঝোর ধারা দেখে চিনি আর নিজেকে ধরে ঘরে বন্দি করে রাখতে পারেনি। ঘরের সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভিজেছে সে। এখন ঘরে চুপচাপ বসে আছে। রুদ্র জরুরি একটা অফিসিয়াল কাজে একটু আগেই বাইরে গেছে। এমনিতে চিনি ভীষণ চঞ্চল, কিন্তু লজ্জার খাতিরে আজ মেয়েটা একবারের জন্য ঘর থেকে বাইরে পা রাখেনি। কীভাবেই বা যাবে? আয়নায় নিজের মুখটা দেখার পর থেকে তো চিনির নিজেরই লজ্জা লাগছে। এই অসভ্য মানুষটা বিলেত থেকে এসেই এমনভাবে ধরে ধরে চুমু খাচ্ছে যে চিনির ঠোঁটের পুরো নকশাই পাল্টে দিয়েছে। চিনি আলতো করে নিজের ওষ্ঠদ্বরে হাত বুলালো। উফ,
পুরো ফুলে লাল হয়ে উঠেছে। বাড়ির বড়রা যদি এই ফোলা ঠোঁট দেখে ফেলে তবে তো লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে হবে। কিছু তো একটা করতেই হবে। চিনি তড়িঘড়ি করে খাট থেকে উঠল। চোরের মতো পা ফেলে ঘর থেকে বাইরে বেরিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখলো আশেপাশে কেউ আছে কি না। না, কেউ নেই। পুরো রান্নাঘরটা একদম ফাঁকা। চিনি চট করে রান্নাঘরে ঢুকে দুটো শুকনো ঝাল নিয়ে এসে নিজের ঘরে ঢুকলো। তারপর ওই শুকনো ঝাল দুটো দিয়ে নিজের ফোলা ঠোঁটে ঘষা শুরু করলো। যদি বাড়ির কেউ জিজ্ঞেস করে ঠোঁটে কি হয়েছে, চিনি তখন সোজা বলে দেবে গাছ থেকে ছোট্ট একটা কাঁচা আম পেড়েছিল, ওইটাই মরিচ লবণ দিয়ে মাখিয়ে লোভ সামলাতে না পেরে চট করে খেতে গিয়েই ঠোঁটের অমন তীব্র ঝাল লেগে গেছে। প্রমাণস্বরূপ ঝালের বাকি অংশ দিয়েই সে নিচে যাবে দুপুরের খাবার খেতে। মরিচের তীব্র ঝাঁজে চিনির চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, নাকের ডগাটা লাল হয়ে উঠেছে। মেয়েটা তবুও ঠোঁটে ঝাল ঘষেই যাচ্ছে। মনে মনে ভাবছে কিছু না করে তো আর একদম হুট করে মিথ্যে বলা যায় না, একটু প্রমাণ তো রাখা যায়। ঠিক তখনই রুদ্র নিজের গলার টাইটা একটু ঢিলে করতে করতেই ঘরে ঢুকলো। চিনি নিজের অজান্তেই এতটাই মগ্ন যে সেই দিকে ওর বিন্দু মাত্র খেয়াল নেই। রুদ্র ঘরে ঢুকেই চিনির কাণ্ড দেখে চটে উঠল। মানুষটা এক ঝটকায় চিনির হাত থেকে শুকনো ঝাল দুটো কেড়ে নিল, দূরে ফেলে দিয়ে চিল্লে উঠল, ইডিয়েট, ঠোঁটে ঝাল ঘষটো কেন?